গতকাল রাতের ভয়াবহ চিত্র আবার গোটা দুনিয়া দেখেছে। বাংলাদেশের কথা বলছি। ৩২ নম্বর ধানমন্ডির যে বাড়ি, শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই ধানমন্ডির বাড়ি, কিভাবে গতকাল সেই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং একই সঙ্গে দেখিয়েছি সেখানে আইসিসের পতাকা উঠছে। ভাবুন একবার, বারে বারে শেখ মুজিবুর রহমানের যে সমস্ত স্মৃতি রয়েছে বাংলাদেশ জুড়ে সেই জায়গাগুলোকে বেছে বেছে আঘাত হানা হচ্ছে। শেখ হাসিনার নামের ফলক রীতিমতো উপড়ে ফেলা হয়েছে, সেই ছবিও দেখতে পাওয়া গিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী যেন অনেকটা অসহায়। কিন্তু কেন বাংলাদেশের এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বারে বারে? কি চাইছে আসলে বাংলাদেশের এই উন্মত্ত জনতা? নিজেদের কাছে কি আদৌ স্পষ্ট? তাহলে কি বাংলাদেশে এবার গৃহযুদ্ধ শুরু হয়ে গেল? কারণ গতকাল ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির গেট ভেঙে উত্তেজিত জনতা যেভাবে ভেতরে ঢুকেছে, সেখানে এই ছবিগুলো বা এই কথাটাই কিন্তু স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশে কি আবার গৃহযুদ্ধ শুরু হয়ে গেল? তাহলে কি ভারত কোনো রকমভাবে কোনো পদক্ষেপ করবে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। গতকালের ছবি, এই কি দেখলো গোটা বিশ্ব? আবার বারবার কেন এই আক্রমণ? কি চাইছে উত্তেজিত জনতা? ধন্যবাদ ইন্দিরা। বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসাবে আজ সত্যিই আমাদের জন্য একটি বড় বেদনার দিন, শোকের দিন। কারণ ৫ আগস্ট বাংলাদেশের বুকে যে সহিংসপনার মধ্য দিয়ে একটি সরকারকে উৎখাত করা হয়েছিল, সেদিন বঙ্গবন্ধুর যে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, লুটপাট করা হয়েছিল। কিন্তু আজ সেদিন দেশে কোনো সরকার ছিল না, রাষ্ট্র কাঠামো ছিল না শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে। কিন্তু আজ যে মুহূর্তে বঙ্গবন্ধুর বাড়িটি পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, সেই মুহূর্তে বাংলাদেশে একটি সরকার ছিল, বাংলাদেশি সেনাবাহিনী অ্যাক্টিভ ছিল, তারা মাঠে ছিল, বিভিন্ন বাহিনী ছিল। তাদেরকে উপেক্ষা করে তাদের সামনে দিয়ে হেঁটে বাংলাদেশের জাতির পিতা, যিনি বাংলাদেশের অসংবাদিত নেতা, এই রাষ্ট্রের যিনি স্থপতি, যে বাড়িতে বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পরিকল্পনা করেছিলেন, যে বাড়িতে থেকে তিনি পুরো রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন, সেই বাড়িতে, যে বাড়িতে তিনি আততায়ী বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছিলেন, সেই বাড়িটি বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে থাকা যে বাড়িটি, সেই বাড়িটি আজকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তো এর চেয়ে দুঃখ কষ্টের কোনো বিষয় বাঙালি হিসেবে থাকতে পারে না। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে ধানমন্ডি ৩২ নম্বর কিন্তু বাঙালির এমন একটি স্পর্শকাতর জায়গা, এমন একটি আদর্শিক চেতনার জায়গা, যেখানে আসলে বাঙালি যে সত্তা, বাঙালির যে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই বাড়িটি ভাঙার পর পাকিস্তান থেকে, পাকিস্তান ডিফেন্স পাকিস্তান নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বার্তা দেওয়া হচ্ছে। একদম আমাদের কাছে সেই বার্তাটা রয়েছে, আমি প্রোডাকশন টিমকে বলবো সেই বার্তাটাও দেখাতে। হ্যাঁ, যে বার্তাটিতে বলা হয়েছে যে ১৯৭১ সালে ভারতের সঙ্গে মিলে যে শেখ মুজিব পাকিস্তান ভেঙেছিল, তার বাড়ি ভেঙে দিয়েছে বিপ্লবীরা। এটি একটি প্রতিশোধ, ৭১-এর প্রতিশোধ বলা যায়। যে ৭১-এ সে প্রতিশোধটি পাকিস্তান সরাসরি নিতে পারেনি, তারা তাদের এদেশীয় যারা অনুসারী, তুমি যে বললে উত্তেজিত জনতা, এখানে কোনো উত্তেজিত জনতা নেই। কত মানুষ হয়েছে ধানমন্ডিতে, কিন্তু পাকিস্তান ডিফেন্স বলে যে পোস্টটা করা হয়েছে সেখানে উত্তেজিত জনতার কথাই বলা হচ্ছে। আমি সেটাই বলছি, তারা তো বলবেই। কিন্তু ইন্টারেস্টটা কোথায়? পাকিস্তানের ইন্টারেস্টটা কোথায়? এই যে বিপ্লবী বলে কাদেরকে বোঝাতে চাইছে পাকিস্তান?
পাকিস্তানের মানে এটা তো সবাই সাধারণ একটি প্রশ্ন যে পাকিস্তানের এখানে পাকিস্তানের প্রাপ্তির জায়গা হচ্ছে যে ৭১-এ তাদের যে পরাজয়, যে গ্লানি, তা থেকে মুক্তি পাওয়া, তার প্রতিশোধ নেওয়া। সেই প্রতিশোধটি পাকিস্তান নিচ্ছে এবং আজকে তাদের সামনে আমরা বলে আসছি যে বাংলাদেশে ৫ আগস্ট একটি জঙ্গি হামলা হয়েছে, একটি সন্ত্রাসী হামলা হয়েছে, যার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে একটি জঙ্গি নিয়ন্ত্রিত সরকার তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। তুমি যেমনটি দেখাচ্ছিলে যে বাংলাদেশের জাতির পিতার বাড়ি ভাঙা হচ্ছে, যেখানে হিজবুত তাহরির এবং আইসিসির পতাকা ভাবা যায়, এবং সেখান থেকে বলা হচ্ছে মানে আল্লাহর নামে স্লোগান দিয়ে সেই বাড়িটি ভাঙা হচ্ছে। কিন্তু দাদা এখান থেকে একটা প্রশ্ন, যে আপনি যেটা শুরুতেই বলছেন যে যখন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছিল শেখ হাসিনা চলে আসার পর, তখন কোনো সরকার ছিল না, কিন্তু এখন তো মোহাম্মদ ইউনূস রয়েছেন। আমি আরেকটা প্রশ্ন এই জায়গায় আপনার কাছে জানতে চাইবো, পুলিশ কোথায়, বাংলাদেশের সেনা কোথায়? আমি সেই বক্তব্যটাও তো বললাম যে আমাদের জন্য সবচেয়ে দুঃখের পরিতাপের বিষয় যে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, যিনি জাতির পিতা, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার বাড়ি এটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস জড়িত। কারণ এই বাড়িতে বসেই বঙ্গবন্ধু রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের স্বাধীনতা যে স্বপ্ন এই বাড়িতে বসেই বুনেছিলেন, এবং এই বাড়িতেই বাংলাদেশের যারা মুক্তিকামী মানুষ ছিল তাদের মানে চোখ ছিল, নজর ছিল, হৃদয় ছিল, যে এই বাড়ির থেকে কি নির্দেশ আসে, তার মধ্য দিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই বাড়িটি আজকে ভেঙে দেওয়া হলো, যে দেশের সেনাবাহিনী সেখানে অ্যাক্টিভ আছে, সেখানে পুলিশ বাহিনী তো যায়নি, পুলিশ ছিলই না সেখানে, আমরা দেখিনি কাল, কিন্তু সামরিক বাহিনীর সদস্যদের আমরা দেখেছি, কিন্তু তারা ঠেকাতে যায়নি, তারা গেছে যে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। হ্যাঁ, তো এটি বলবো যে এখন এর মধ্যে দিয়ে প্রমাণ হলো যে আপনাদের কাছে একটা আবেগ, মানে গতকাল যে ঘটনাটা ঘটেছে, আপনি যে কিছুটা আবেগতাড়িত, আপনাকে দেখে বোঝা যাচ্ছে, চোখে জল চলে আসছে আপনার। প্রত্যেকটা বাংলাদেশের মানুষের কাছে এই ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটা অনেকটা আবেগের। কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে এতদিন পর, আগস্ট থেকে তো কেটে গিয়েছে গোটা বছরটা, তারপরে নতুন বছর ২০২৫, পরিস্থিতি তো শান্তই ছিল, হঠাৎ করে এই ধরনের একটা ঘটনার প্ল্যান যে তলে তলে চলছিল, এটা কি সেনা বা পুলিশ কেউ বুঝতে পারেনি, নাকি ইচ্ছাকৃতভাবে ঘটতে দেওয়া হয়েছে? এটা ইচ্ছাকৃতভাবেই ঘটতে দেওয়া হয়েছে। কারণ দেখো, গতকাল বিকালবেলা থেকে অনলাইনে সরকারের একজন উপদেষ্টা, এদের যারা ছাত্র সমন্বয়ক, তাদের ফেসবুক আইডি থেকেই ধানমন্ডি ৩২ নম্বর নিশ্চিহ্ন করার ঘোষণা দেওয়া হয়েছে, এবং রাত ৯টায় সেই কর্মসূচি ছিল। তারা যুক্তি দেখিয়েছে যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, ছাত্রদের উদ্দেশ্যে, যে কারণে তারা এটি গুড়িয়ে দেবে। তারা ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য সে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে পারবে না। এটা মানে কি বলবো, যে এখানে তো বাংলাদেশে একটা সার্কাস চলছে, দা ইউনূস সার্কাস। এই ইউনূস সার্কাস, যে একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের প্রধান, তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন, এটা তার অধিকার, সেটি তিনি প্রচার করবেন কি করবেন না সেটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র করবে কি করবে না। কিন্তু তাই বলে তার বক্তব্য দেওয়ার প্রতিবাদে কালকে শুধু বঙ্গবন্ধু ভবন যে ভাঙা আছে তা নয়, কালকে শেখ হাসিনার যে ব্যক্তিগত বাড়িটি, তার স্বামী ওয়াজেদ মিয়ার, সেই সুধা সদনটিও ভাঙা হয়েছে। ঢাকা শহরে আরো স্থাপনা ভাঙা হয়েছে। আমাদের কাছে আছে, শেখ হাসিনার নামের ফলক রীতিমতো উপড়ে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। এই হচ্ছে শেখ হাসিনার নামের ফলক ভেঙে ফেলা হচ্ছে, উপড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রায় ৬০টির মতো বাড়ি ভাঙা হয়েছে, যেগুলোতে শেখ হাসিনার আত্মীয় স্বজন, ইভেন আমরা দেখেছি যে এশিয়ার প্রাচীনতম সিনেমা হল, প্রেক্ষাগৃহ, যশোরের মনিহার সিনেমা হল, সেটিও আইসিসির পতাকা হাতে মিছিল করে ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মানে আঘাতটা শুধু বঙ্গবন্ধুর ৩২ নম্বর নয় ইন্ডিয়া, আঘাতটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, বাঙালি জাতীয়তাবাদের উপরে।
তার প্রধান ধারক বাহক বা আদর্শিক নেতা শেখ মুজিবুর রহমান, তার বাড়িটাকে টার্গেট করা হয়েছে। কিন্তু এই বাড়িটাকে টার্গেট করে পুরো বাংলাদেশের স্বাধীনতা, মানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে আঘাত করা হয়েছে। একদম দাদা, একটা বিষয় এটা হচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতা স্মৃতি বিজড়িত সমস্ত কিছুকে ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে। মানে একটা কথা স্পষ্ট যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে। বাঙালির জাতীয়তাবাদ, বাঙালির স্বাধীনতা, বাঙালির বিবেক, বাঙালির বুদ্ধি সব কিছুকে জাস্ট নস্যাৎ করে দেওয়া হচ্ছে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন। এই ছবিগুলো কিন্তু সেটাই বলছে যে শেখ হাসিনার বাড়ি, তার নামের ফলক যেভাবে ভেঙে ফেলা হচ্ছে, যেভাবে 32 নম্বর ধানমন্ডির বাড়ি যতটুকু অবশিষ্ট ছিল সব কিছুকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দাদা, একটা বিষয় আমরা কালকে শুনতে পেয়েছি যে বাংলাদেশের সেনাবাহিনীকে পিছু হটার কথা বলা হয়েছে, দূর হটো বলা হয়েছে। কারা সেই স্লোগান তুলেছে? আমি সেই প্রসঙ্গে যেটি বলবো যে কালকে বাংলাদেশের মানে রাত 9টায় এই কর্মসূচিটি সরকারের পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 32 নম্বরে হামলা হয়েছে, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। কারণ রাষ্ট্রের যারা মানে দায়িত্বশীল লোকজন আছে তারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলায় অংশ নেওয়ার জন্য বলেছে। তো প্রায় সন্ধ্যা 7টার দিক থেকেই আমরা, মানে সন্ধ্যার পর থেকেই দেখেছি আমরা বঙ্গবন্ধু ভবনের দিকে মানুষের যাওয়ার লাইন, এবং সেখানে পরবর্তীতে সারা রাত মেশিন এনে, বুলডোজার এনে, বিভিন্ন এক্সেলেটার এনে এই ভবনটি ভাঙা হয়েছে। সেখানে আমরা সেনাবাহিনীকে দেখলাম হঠাৎ করে তারা হাজির হলো, এবং সেখান থেকে মিছিল হলো ভুয়া ভুয়া বলে, হ্যাঁ, যে ব্যারাকে ফিরে যাও সেনাবাহিনী, এবং তাদেরকে ভুয়া ভুয়া। এক পর্যায়ে আমরা একজন সেনা সদস্যকে দেখলাম, তারা ছাত্রদের সঙ্গে কথা বলছে যে আমরা তোমাদের নিরাপত্তা, আপনাদের নিরাপত্তা দিতে এসেছি। তার মানে সেনা নিরাপত্তাই বঙ্গবন্ধু ভবনটি ভাঙা হয়েছে, যাতে এই হামলাকারীদের কেউ প্রতিরোধ না করতে পারে, সেজন্য সেনাবাহিনী সেখানে গিয়েছিল। এটা তাদের কথা থেকেই আমরা জানতে পেরেছি। সুতরাং এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনী, পুলিশ বা অন্য অন্য বাহিনীর সামনে তাদের পৃষ্ঠপোষকতায় এই 32 নম্বরটি ভেঙে দেওয়া হলো। তার মানে এটাই স্পষ্ট যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির জয় জয়কার, এবং এটি পাকিস্তান ডিফেন্স থেকে যখন টুইট করা হয়েছে তখন আর এটা নিয়ে কোনো রকম সন্দেহের কোনো কারণ নেই যে বাংলাদেশ এখন পাকিস্তানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং পাকিস্তানি এই রাষ্ট্রটি পরিচালনা করছে, যারা আগে প্রথমত তারা মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, সংবিধান, বাংলাদেশটাকে তারা পরিবর্তন করতে চায়। আমার মনে হয় যে তাদের টার্গেট এখন এটিকে, বাংলাদেশ নামটি তারা মুছে ফেলে পূর্ব পাকিস্তান যেটি ছিল, মানে পাকিস্তানের অংশ হিসেবে তারা চলে যেতে চায়। এটাই আমার কাছে মনে হচ্ছে। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আপনাদের সামনে আরও বেশ কিছু তথ্য আমরা তুলে ধরব যে তাহলে কি বাংলাদেশ এবার আইসিসের দখলে যেতে চলেছে? কারণ যেভাবে আইসিসের পতাকা উঠতে দেখা যাচ্ছে, জেহাদি পতাকা উঠতে দেখা যাচ্ছে, তাহলে কি বাংলাদেশ এবার অন্য হাতে যেতে চলেছে? মোহাম্মদ ইউনূস কি তাহলে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। আসুন সেই দিকে এবার নজর দিই। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন। দাদা, তাহলে আপনারা কি বলবেন যে আইএসআই এর প্ল্যান তাহলে সফল? কারণ যেভাবে আইসিসের পতাকা উঠতে দেখা যাচ্ছে, তাহলে কি মোহাম্মদ ইউনূস এবার ক্ষমতা হস্তান্তর করে দিচ্ছেন? আমি একই সঙ্গে ফুটেজটাও দেখাতে বলবো। ইন্দিরা, বাংলাদেশ গত 15 বছর সামগ্রিকভাবে এগিয়ে গেছে। এখানের উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক অবস্থা, স্থাপনা, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যে উন্নয়ন, মূলত উন্নত দেশের দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। পক্ষান্তরে আমরা যে দেশটি থেকে যুদ্ধ করে স্বাধীন হয়েছিলাম, সেই দেশটি নিচের দিকে নামছিল, ফকির হয়ে যাচ্ছিল তারা, এবং তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফকির, তারা ভিক্ষাবৃত্তি, ভিক্ষুক। সেই ভিক্ষুক জাতি আমাদের পিছন কিন্তু ছাড়েনি 71 সালের পরে। তারা 1975-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছে, কয়েক দফা সামরিক শাসন ঘটিয়েছে, এবং তাদের পছন্দের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, এবং বাংলাদেশটাকে পিছনে টেনে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বাঙালির এত বড় বিপর্যয় আর আসেনি। এই 5 আগস্টের পরে যে বিপর্যয়টি এসেছে, সেই বিপর্যয় বাঙালির
মহাবিপর্যয় বলা যায় এই মুহূর্তে চলছে। এবং এই সুযোগটিতে যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা মামলা নির্যাতন নিপীড়ন, যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঘরছাড়া করতে তারা সক্ষম হয়েছে, ঠিক সেই মুহূর্তেই তারা কাজে লাগাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাটাকে নিশ্চিহ্ন করার জন্য। তারই ধারাবাহিকতাই মূলত আজকের এই 32 নম্বরে হামলা, 32 নম্বরে নিশ্চিহ্ন করে দেওয়া, এবং তারা সেটা স্বীকার করেছে। তবে এটা দিয়ে একটা জিনিস ভালো হয়েছে যে পাকিস্তান কিন্তু আজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা নিয়ে, বঙ্গবন্ধুকে যে নিয়ে বিতর্ক ছিল, সেই বিতর্ক আজকে পাকিস্তান দূর করে দিল। তারা স্বীকৃতি দিল বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধুই ছিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্র, পাকিস্তান ভাঙার, বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মহানায়ক। কারণ তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটা তাদের কথায় আজকে স্বীকার হলো। তো সুতরাং প্রতিপক্ষ বিরোধীরা যারা এখন বঙ্গবন্ধু বিরোধিতা করতেন, তাদের আজকে থেকে আর এই বিষয়ে বিরোধিতা করার কোনো মুখ থাকলো না। যে তাদের পিয়ারে পাকিস্তান, তাদের পিয়ারের দোস্ত পাকিস্তানরা স্বীকার করে নিল যে বঙ্গবন্ধুই তাদের দেশ ভেঙেছিল, বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতা এনেছিল। সুতরাং স্বাধীনতার বিতর্ক ইতিহাসটি আজকে ভালোভাবে প্রতিষ্ঠিত হলো। আর 32 নম্বর এমন একটি জায়গা, যে জায়গাটি বাঙালির মানুষের হৃদয়ে ধারণ করে। তারাই 32 নম্বর পাথর, কাঠ, কয়লা, গাছ, বৃক্ষ নিয়ে থাকে না। 32 নম্বর চেতনার জায়গা, হৃদয়ে ধারণ করার জায়গা। হ্যাঁ, তো এই 32 নম্বর ভেঙে দিয়ে এটাই প্রমাণ করা হলো যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় এখন আর মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো অবস্থান নেই। এখন পুরোটা আইএসআই নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র ব্যবস্থা। কিছুদিন আগে দাদা আপনি জানেন যে কিছুদিন আগে আইএসআই এর চিফ তিনি এসেছিলেন বাংলাদেশে, এবং তার সঙ্গে আরো 3 জন বিশেষজ্ঞ অফিসার বাংলাদেশে এসেছিলেন। তারও আগে আমরা দেখেছি যে জানুয়ারির একেবারে শুরুতে বাংলাদেশের কয়েকজন সেনা আধিকারিক উচ্চ পর্যায়ে তারা গিয়েছিলেন পাকিস্তানে। তাহলে কি এই যোগসাজশ বা এই বিষয়গুলো নিয়েই কি তাহলে সেই আলোচনা করতে তারা এসেছিলেন? দেখো, আইএসআই এর অফিসাররা এই মুহূর্তেও বাংলাদেশে অবস্থান করছে। অনেক অফিসারই এখন আইএসআই এর আছে, এবং আইএসআই এর নেতৃত্বে এই ধরনের অপারেশনগুলো বাংলাদেশে হচ্ছে। এবং তারা মূলত এই বিষয়গুলোকে মুক্তিযুদ্ধের উপর আঘাত এনেই তারা একটি কার্ড তৈরি করছে। মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটি বাংলাদেশে আছে তাদেরকে ঐক্যবদ্ধ করেই মূলত এই কাজটি তারা করছে। দেখো, তোমার দেশে রাজনীতি আছে, পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু সে দেশের জাতির পিতা ভারতবর্ষে মহাত্মা গান্ধীকে কি কখনো অসম্মান করা হয়? কখনো না। সরাসরি রাজনীতিতে ধরো আজকে বিজেপির, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্র ক্ষমতা, কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক নেতা, প্রতিপক্ষের নেতা হচ্ছে ইন্দিরা গান্ধী। তাকে কি কোথাও কখনো অসম্মান করা হয়? কখনো না। তার নামে নামাঙ্কিত কোনো ভবন ভাঙা হয় না। কিন্তু বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করার মানেটা কি? এটা বাংলাদেশের মানুষ করছে না। এই জন্য আমরা বলছি যে তোমরা যখনই বলো ছাত্র জনতা, তোমরা এই ছাত্র জনতা শব্দটা পরিহার করো, বলো বাংলাদেশের জঙ্গি হামলা হচ্ছে। তার প্রমাণ এই আইসিসের পতাকা, এই যে হিজবুত তাহরির পতাকা এখন স্ক্রিনে দেখাচ্ছ, এই পতাকা বাংলাদেশের পতাকা, এই পতাকা জঙ্গিবাদীর পতাকা। এটা আন্তর্জাতিকভাবে কিন্তু একটা গোষ্ঠী, বাংলাদেশেরই একটা গোষ্ঠী তো এদেরকে মদত দিয়ে চলেছে কন্টিনিউ। তারা তো স্বাধীনতা বিরোধী, তারা জনতা হবে কেন? জনতা তো বাঙালি। বাংলাদেশের জনতা কারা? তারা বাঙালি। বাংলাদেশের ছাত্র কারা? তারা বাঙালি। তো ছাত্র জনতা যদি হয় তারা বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে ভাববে, তাদের চেতনায় সেটা থাকবে ভাই? সেটা তো নেই। তাহলে তাদেরকে ছাত্র জনতা বলার সুযোগ নেই, তারা জঙ্গি। ঠিক, কিন্তু এই যে জাহাজগুলো ঢুকেছিল বাংলাদেশের চট্টগ্রামে, পরপর বেশ কয়েকটা জাহাজ ঢোকে, সেই খবর আপনিও দিয়েছেন, আমরাও সেই খবর করেছি। তাহলে কি সেই জাহাজে করে লোকজনও বাংলাদেশে ঢুকেছে? এই সমস্ত জিনিসপত্র যেগুলো হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজিত বেশ কিছু মানুষ তারা ধানমন্ডির বাড়িতে ঢুকে গেলেন, গেট ভেঙে শেখ হাসিনার নামের ফলক ভাঙা হচ্ছে। এরা কি এসেছেন তাহলে বাইরে থেকে? এই সমস্ত জিনিসপত্র কি আনা হয়েছে তাদের হাতে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি? 5 আগস্টের আগে জুলাই থেকেই বাংলাদেশে আইএসআই এর সদস্যরা বাংলাদেশে এন্ট্রি নেয়, এবং তারা কিন্তু এই ছাত্র জনতার একটি অংশ, যাদেরকে তোমরা ছাত্র জনতা বলছো, তাদের একটি অংশকে তারা প্রশিক্ষণ দিয়েছে। এবং বাংলাদেশে জুলাই আগস্ট ঘটানোর পিছনে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে, সেই অস্ত্র পাকিস্তান থেকে এসেছে। এটা আমাদের কাছে এই ধরনের ইনফরমেশন আছে। এবং তারা তো 5 আগস্টের পরে চলে যায়নি, বরং তারা আরো বেশি করে এসছে। এই জাহাজে করে এসছে কিনা সেটা আমি নিশ্চিত নই, কিন্তু তারা বিমানে করে এসছে, সে প্রমাণ আমাদের কাছে আছে, এবং তারা বাংলাদেশেই অবস্থান করছে।
ধরো আমরা 4-5 জন আইএসআই অফিসার এসছে, তাদেরকে জানতে পারছি, কিন্তু আইএসআই এর অফিসাররা বিভিন্ন মোড়কে বিভিন্ন চাকরি বাকরি নিয়ে এখন বাংলাদেশে প্রবেশ করছে, সরকারি এবং বেসরকারি খাতে। পাকিস্তানি অ্যাম্বাসির চাকরি নিয়ে এসছে অনেকেই, এবং বেসরকারিভাবে অনেকেই আসছে। হ্যাঁ, একটা জিনিস তোমাকে দেখতে হবে, গত পরশু বা 2 দিন আগে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার একটি সভায় বলেছেন যে বাংলাদেশের যুদ্ধ অবস্থা, সর্বসময় যুদ্ধ অবস্থার প্রস্তুতি রাখতে হবে। তো গৃহযুদ্ধ তিনি বাঁধিয়ে দিচ্ছেন এর মাধ্যমে। আমরা কালকে যে ব্যাপারটা, যে তার যে সেই যুদ্ধ অবস্থার পরিণতি যে কি হচ্ছে তা কালকে আমরা দেখতে পেলাম। যে দেখো, কালকে যদি শেখ হাসিনা রাত 9টায় একটি ভাষণ দিয়েছেন ছাত্র জনতার উদ্দেশ্যে, যদি সেই ভাষণে তিনি বলতেন যে প্রতিরোধ গড়ে তোলো, আর কিছু লাগতো না, তাহলে কালকেই রাতে গৃহযুদ্ধ বাংলাদেশে শুরু হয়ে যেত। কিন্তু তিনি খুব সাবলীলভাবে, সাধারণভাবে ছাত্র জনতার উদ্দেশ্যে বলেছেন, ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা ভুল পথে ছিলে, তোমরা বই খাতা নিয়ে স্কুল কলেজে ফিরে যাও, তোমরা মা বাবা শিক্ষকদের সম্মান করো, তোমরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় এগিয়ে চলো। উনি কিন্তু একটি জায়গাও বলেনি। যখন উনি ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু বাংলাদেশে ওনার 32 নম্বরের বাংলাদেশের 32 নম্বর ভাঙা হচ্ছিল, তখন ওনার সুধাসদন ভাঙা হচ্ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনা একটি বারও প্রতিশোধের কথা বলেননি। তিনি বলেছেন যে তোমরা বাংলাদেশে তোমরা তোমাদের কাজ করো, দেশের কাজ করো। হ্যাঁ, তো সেখানে গৃহযুদ্ধ উনি চাইলেই লাগিয়ে দিতে পারতেন। উনি কাল যদি বলতেন যে প্রতিরোধ গড়ে তোলো, তাহলে কম করে হলেও। কিন্তু আজকে সকালে, গতকাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর আজকে কি মোহাম্মদ ইউনূসের তরফ থেকে বা বাংলাদেশ প্রেস সচিবের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি এসেছে? এখন পর্যন্ত আসেনি। এ বিষয়ে তারা বিবৃতি হয়তো দেবেন, তাদের কাছে তো সব রেডি থাকে, কারণ একটা পূর্ব পরিকল্পিত ঘটনার বিবৃতি নিশ্চয়ই তারা রেডি করে রেখেছেন, যে কোনো সময় হয়তো সেটা দেবে। কিন্তু এটার আর বিবৃতি দেখে আমাদের লাভ কি বলো? এটার আর বিবৃতি দেখে আমাদের লাভ কি? একদম। আমি সেই ছবিগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি, দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন। অত্যন্ত আবেগতাড়িত প্রত্যেকেই, যারা বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করেন, বাঙালি, তারা প্রত্যেকেই এই ঘটনার পর অত্যন্ত ব্যথিত। আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সেই শহীদুল দাদা, তিনিও কিন্তু তার চোখে জল এসে যাচ্ছে, কারণ প্রত্যেকটা বাঙালির কাছে, বাংলাদেশের বাঙালির কাছে এই 32 নম্বর ধানমন্ডির বাড়ি মানেই তাদের কাছে আবেগ, তাদের স্বাধীনতা এবং বাঙালি জাতির সত্তা। আজকে সেই সত্তায় যতটুকুনি বাকি ছিল অবশিষ্ট, ততটুকুও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি শেখ হাসিনার যে বাড়ি, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেমনটা বলছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন, যে এটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার বাড়ি এবং সেখানে তার নামের ফলক রয়েছে, সেই সমস্ত কিছু ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন কিভাবে উপড়ে ফেলা হচ্ছে শেখ হাসিনার নামের ফলক, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং হাতে সেই জিহাদি পতাকা। মানে যারা এই কাজগুলো করছেন তারা তাদের হাতে জিহাদি পতাকা। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে কার হাতে রয়েছে। আইএসআই এর প্ল্যান কি তাহলে সফল? কারণ আইএসআই তো এটাই চেয়েছিল যে বাংলাদেশকে উত্তপ্ত করতে, এবং বাংলাদেশের যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে তাতে কয়েক দশক যেই দেশটা পিছিয়ে গেল, সেটা কি একবারও ভাবছেন যারা এই ধরনের ঘটনাগুলো করছেন? দাদা আপনার কাছে এই প্রশ্নটাই রাখতে চাইব, যে স্বাধীনতাকে মুছে দেবার নামে যে কাণ্ডগুলো, যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, তাতে কি তারা বুঝতে পারছেন না যে দেশটা কয়েক কদম পিছিয়ে গেল? দেখো, 5 আগস্টের পর থেকে বাংলাদেশটা মানে ব্যাপকভাবে পিছিয়ে যাচ্ছে। এত পিছনো মানে এগিয়ে যাওয়া একটি দেশ এত অল্প সময়ে এতটা পিছিয়ে যাবে, এটা ভাবা যায় না। দেখো, বাংলাদেশে যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় এসছে, তারা একটা প্রথা ভাঙার কথা বলে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, মানে শেখ হাসিনাকে উৎখাত করে এসেছিল। তারা বলেছিল যে বাংলাদেশের অসালয় ভেঙে, বাংলাদেশের যে সন্ত্রাস, দুর্নীতি, স্বৈরাচারিতা, অমুক-তমুক ভেঙে তারা একটি নতুন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। এটাই ছিল তাদের ডাক। সেই ডাকেই কিন্তু বাংলাদেশের মানুষ একটা অংশ সাড়া দিয়ে রাস্তায় নেমেছিল। এবং 5 তারিখের পর থেকে যখন মব সন্ত্রাস শুরু হয় দেশে, এবং রাষ্ট্র সরকার গঠনের পর থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পাই, ঠিক তখন থেকে কিন্তু দেশের মানুষ ঘুরতে শুরু করে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে পুরো দামে। হ্যাঁ, এখন যারা এই যে মব
বাংলাদেশের সঙ্গে আছে, যাদেরকে তুমি আজকে এই বাড়ি ভাঙতে দেখছো, 32 নম্বরে হামলা করতে দেখছো, মুক্তিযুদ্ধের স্মৃতিতে হামলা করতে দেখছো, বঙ্গবন্ধুর উপর স্ট্যাচুতে হামলা করতে দেখছো, এদেরকে কোনোভাবেই বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ত মানুষ বলা যাবে না। এরা একদম পুরোটাই আইসিসির আইএসআই এর মতদর্শ, হ্যাঁ। এবং তারা তাদের তো প্রমাণ তুমি দেখছোই, তোমার স্ক্রিনেই তুমি বারবার দেখাচ্ছ যে আইসিসির পতাকা নিয়ে তারা হিজবুত তাহরির পতাকা নিয়ে তারা কিভাবে উল্লাস করছে। তো এই যে ব্যাপারটি, এবং তাদের মুখের স্লোগানটি তুমি শোনো, আইসিসির স্লোগান তারা দিচ্ছে। আইসিস যে স্লোগান দিয়ে সিরিয়াতে মানুষ হত্যা করেছে, জবাই করেছে, খুন করেছে, নারী ধর্ষণ করেছে, ঠিক সেম সেই জিনিসটি তো বাংলাদেশে ঘটছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের নেতৃস্থানীয় বলতে শেখ হাসিনা, তিনি তো অনেকদিন আগেই দেশ ছেড়েছেন, খালেদা জিয়া তিনিও দেশে নেই, এই মুহূর্তে রয়েছে জামাতের নেতারা, তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ ইউনূস। তাহলে কি মোহাম্মদ ইউনূস এই আইএসআই এর হাতেই ক্ষমতা অর্পণ করে দেশ ছেড়ে চলে যাবেন? কারণ তাকে তো একটা সময় ক্ষমতা ছেড়েই দিতেই হবে, কারণ তিনি তো উপদেষ্টা। বাংলাদেশে এই মুহূর্তে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রটি চলছে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এবং একটি আইএসআই তাদের যে প্ল্যান, তারা এখানে একটি জঙ্গি রাষ্ট্র গড়ে তুলতে চায়, যে কারণে তারা আগে মুক্তিযুদ্ধের উপর আঘাত আনছে। যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে তারা ধ্বংস করে এটাকে আইসিসির মতাদর্শে হিজবুত তাহরি, হুজি বা অন্যান্য সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তাদের 16 কন্যা পূর্ণ হবে। একটা হলো যে 71-এর প্রতিশোধ তারা পেয়ে যাবে, দ্বিতীয়টি হচ্ছে তারা ভারতকে অশান্ত করতে পারবে। এটি হলো তাদের প্ল্যান, যে কারণে তারা এই মুহূর্তে ইউনূসকে সরাতে চাইছে। ইউনূসকে সরিয়ে সামরিক বাহিনীর সরকার সহায়তায় একটি তারা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাইছে, সেখানে এই আইসিস এবং হিজবুত তাহরি সহ যারা জঙ্গি সংগঠন আছে, যারা নেতৃত্ব দেবে এই দেশটা, এবং সেই পরিকল্পনার দিকেই তারা মূলত আগাচ্ছে। তুমি কালকে পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু বলেছেন যে আমরা ভারতকে ভারত অধ্যুষিত কাশ্মীর দখলে নেব, খুব তাড়াতাড়ি তারা স্বাধীনতা পাবে এবং আমাদের সঙ্গে মিশে যাবে। তো ধরো এগুলো ভাবতে হবে, আমরা সাধারণভাবে এগুলো নিয়ে উড়িয়ে দেওয়ার বিষয় নয়। এটি খুবই এই মুহূর্তে অনুষ্ঠান চলতে চলতে একজন কমেন্ট করেছেন, আমি একটু পড়ি, আপনিও শুনুন। তিনি লিখেছেন, সঞ্জিত পাত্র, যে 71-এ কারা যুদ্ধে লড়াই করেছিল, কাদের জন্য লড়াই করেছিল? আজকে কিন্তু এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই সামনে উঠে আসছে। দেখো, এটা কিন্তু পাকিস্তানের যে ডিফেন্স, পাকিস্তান ডিফেন্স নামে যে এক্স হ্যান্ডেল, সেখান থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে এই 32 নম্বরে বসে ভারতের সঙ্গে পাকিস্তান ভাঙ্গার পরিকল্পনা করেছিলেন শেখ মুজিব, যে কারণে তার বাড়িটি ভাঙ্গায় তারা খুশি হয়েছে। হ্যাঁ, তো 1971-এর বাংলাদেশের স্বাধীনতা, সেটি তো ভারত ছাড়া কল্পনা করা যায় না। ঠিক আছে, ভারতের সেনাবাহিনী, ভারতের তৎকালীন সরকার, ভারতের জনগণ সেদিন সাপোর্ট না দিলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না। এবং তুমি 32 নম্বরের মিছিলটি তুমি শোনোনি, সেখানে স্লোগান শোনো, দিল্লি না ঢাকা, যেখানে 32 নম্বর ভাঙা হচ্ছে আইসিসির পতাকা হাতে, সিরিয়ার অনুসার মানে হিসাবে, সেখানে তুমি শুনছো না মিছিলটা যে দিল্লি না ঢাকা? তাদের আক্ষেপ তো শুধু বাংলাদেশ নয় ভাই, তারা বাংলাদেশটাকে, বললাম তো যে তারা আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনতার সপক্ষের শক্তিকে আগে বিনাশ করবে, তারপরে সেখানে তারা একটা আইসিস রাষ্ট্র গঠন করবে, আইসিসের আদলে যে রাষ্ট্র গঠন করে তারা ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া। বাংলাদেশের, আমি বারবার বলি যে এই স্বপ্ন তাদের সফল হবে না। বাংলাদেশের উর্বর মাটি, সেখানে বারবার বিপ্লবীদের জন্ম হয়েছে, ক্ষুদিরাম বসু, সেখানে প্রীতিলতা, তারপর মাস্টারদা সূর্য সেন, হ্যাঁ, তো এই বিপ্লবীদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বিপ্লবীদের দেশে তারা আইসিসির পতাকা আজকে হয়তো উড়াতে পারছে, কিন্তু এটি খুব বেশি স্থায়ী হবে না। ভারত, বাংলাদেশ যৌথভাবে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা বাঙালি চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা 71-এর মতো আবার ভারতের সহযোগিতায় এই দেশটি উদ্ধার করবে, এটা আমি মনে করি। এবং ভারত বাংলাদেশের সেই মানুষদের, মুক্তিকামী মানুষ যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, তাদের পাশে 71-এর মতো আবার দাঁড়াবে, এটা আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আপনার আবেগ, আপনার ইচ্ছে
আপনার আবেগকে সম্মান জানিয়ে বলি, আপনার মনের ইচ্ছে যেটা, আপনার মতো যারা বাংলাদেশের মানুষ তাদের যেটা মনের ইচ্ছে যে দেশ শান্তি পাক, দেশের মানুষ শান্তি পাক, দেশ আবার আগের পর্যায়ে পৌঁছক। আমরাও আশা রাখি যে বাংলাদেশ আবার শান্ত হবে এবং পরিস্থিতি আবার বদলাতে শুরু করবে। অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনার এই মুহূর্তে যে পরিস্থিতি আপনি বর্ণনা করলেন, সত্যি এক কথায় বলা যেতে পারে যে বাঙালিদের আবেগে, বাংলাদেশের মানুষের ভাবাবেগে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের কাছে কিন্তু এই আঘাত বড় আঘাত। কোন দিকে এগোয় বাংলাদেশের পরিস্থিতি আমাদের নজর অবশ্যই থাকবে। এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।